অন্তর্বর্তীকালীন সরকার একদিক থেকে আমি বলবো অর্থনীতির দিক থেকে ওনারা ইন দ্য ট্রু সেন্স দে ওয়ার এন ইন্টারিম গভর্নমেন্ট। ওনারা হয়তো বুঝে উঠতে পেরেছেন কিন্তু সেটা বুঝাইয়া উঠতে পারছেন না। স্থিতিশীলতায় আমরা এখনো পৌঁছাই নাই, কিন্তু ভঙ্গুর আমরা ডেফিনেটলি না। আস্থার সংকট, সমাজের যে অংশটা কর দিতে পারে, দেওয়ার সক্ষমতা আছে, ভালোভাবে দেওয়ার সক্ষমতা আছে, তারা এই রাষ্ট্রের কাছ থেকে কিছু নেয় না। আমরা এখনো হাঁটা শুরু করি নাই, যে এই ঠিক পথে হাঁটতেছি কিনা এটা এখনো বলা মুশকিল। ভঙ্গুর অবস্থা বলবো না, কিন্তু স্থিতিশীল অবস্থায় স্থিতিশীলতা এখনো আসেনি। এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা বা সব থেকে বড় চ্যালেঞ্জ আমি যেটা দেখি, আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলছি, ঠিক আছে, কমফোর্টেবল ওইটা আর কি। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ক্রাইসিস অফ কনফিডেন্স, আস্থার সংকট। এখানে আস্থার সংকট দুই রকমের। একটা হচ্ছে আপনার ডোমেস্টিক কনফিডেন্স, সেটা হচ্ছে আপনার ইনভেস্টরদের, প্রাইভেট সেক্টর ইনভেস্টর যারা, তাদের কনফিডেন্স। যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, আপনি একটা ব্যবসা করবেন, আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন, আপনি কিসের ভিত্তিতে করবেন আপনার আগামী 2 বছর, 5 বছর, 10 বছর, সেই কনফিডেন্সের সংকট। এটা বহু কারণ আছে। ওটা অন্তর্বর্তীকালীন সরকার বা তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মনে করতাম যে নির্বাচন আসলে পরে স্টেবিলিটি আসবে। নির্বাচন এসছে, নির্বাচনের পরে পলিটিক্যাল স্টেবিলিটি এসছে, কিন্তু এখন মনে হচ্ছে যে দ্যাট ইজ নট এনাফ। কারণ হচ্ছে এরপরে আবার অন্য কন্ডিশন চেঞ্জ হয়েছে, ইরান যুদ্ধ, বিশাল একটা ধাক্কা। সো এগুলো এক্সটার্নাল ফ্যাক্টর। আবার ইন্টারনাল ফ্যাক্টরও আছে। ইন্টারনাল ফ্যাক্টরটা কি? ইন্টারনাল ফ্যাক্টরটা হচ্ছে যেরকম তারা দেখছেন যে পলিসি আনসার্টেনিটি তৈরি হচ্ছে। নতুন সরকার বিভিন্ন জিনিসে, বিভিন্ন পলিসি এরিয়াগুলিতে তারা কিভাবে স্টেপস নিবে সেটা বুঝে উঠতে পারছে না, হয়তো বুঝে উঠতে পারছে না, বা বুঝে, অথবা ওনারা হয়তো বুঝে উঠতে পেরেছেন কিন্তু সেটা বুঝাইয়া উঠতে পারছেন না। এই ধরনের একটা হতে পারে। তো এটাতে হয় কি, ব্যবসায়ীরা যদি ওই ক্রাইসিস অফ কনফিডেন্সে ভুগেন, তাহলে পরে তো তারা বিনিয়োগ করবেন না। ওনারা বিনিয়োগ না করলে পরে জবস তৈরি হবে না, কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে পরে মানুষের আয় রোজগার বাড়বে না। এটা গেল একদিকে। আবার একটা ইন্টারন্যাশনাল কনফিডেন্সও ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল কনফিডেন্স ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনার আন্তর্জাতিক, খালি বিনিয়োগকারী না, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার যারা, অন্য স্টেক হোল্ডার যারা, তারাও বাংলাদেশকে যখন দেখে, অন দি ওয়ান হ্যান্ড তারা দেখছে যে বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি ইজ রিমার্কেবল। যে আপনার এই যে আপরাইজিং হলো, আপরাইজিংয়ের পরে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্টের পরে ইলেকশন হলো, ইলেকশনের পরে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলো, এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট 6 মাস খুবই সাকসেসফুলি দেশ চালাচ্ছে। রিমার্কেবল। এইটার এগেনস্টে যদি আমি এখন দেখি যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কী করতে চায় এবং কিভাবে করতে চায়, আই উড সে যে এরকম যে ইন্টারন্যাশনাল পার্টনার্সরা এখনও ক্লিয়ার না। দে স্টিল আস্ক যে এরকম যে ওকে, হোয়াটস দ্য প্ল্যান রিগার্ডিং এনার্জি? হ্যাঁ, হোয়াটস দ্য প্ল্যান? এই যে আপনারা বলতেছেন যে আপনাদের ওয়েলফেয়ার স্টেট করতে চান, হ্যাঁ, আপনারা কীভাবে ওয়েলফেয়ার, আপনাদের তো রেভিনিউ নাই, আপনারা কীভাবে পে করবেন? বা ব্যাংকিং সেক্টরে আপনারা কীভাবে এটা রিজলভ করবেন? এই প্রশ্নগুলির উত্তর আমাদের পলিসি মেকাররা ভালোভাবে হয়তো ওনাদের কাছে উত্তর আছে, সেটা হয়তো ওনারা সময় মতো দিবেন, কিন্তু এখনও এটা হয়তো হয়নি। সো এই যে কনফিডেন্সের ব্যাপারটা, আমার মনে হয় যে এই মুহূর্তে অন্য হাজার সমস্যার মধ্যে এইটা হচ্ছে ডিফাইনিং কাজে। স্থিতিশীলতায় আমরা এখনও পৌঁছাই নাই, কিন্তু ভঙ্গুর আমরা ডেফিনেটলি না। আমরা যদি কনফিডেন্সটা রিজলভ করতে পারি, আমরা স্থিতিশীলতায় পৌঁছাতে পারি। একটা এক ধরনের আর্গুমেন্ট হয়, অনেকে বলেন যে আমাদের মেজারমেন্টে প্রবলেম আছে। এটা একটা কমন আর্গুমেন্ট, এবং এই আর্গুমেন্টটা আমি
খালি ইনফ্লেশনের ক্ষেত্রে না, ইনফ্লেশনের ক্ষেত্রে বলেন, জিডিপির ক্ষেত্রে বলেন, যে কোনো ইস্যুতেই যে আপনার বিবিএসের ডাটা সমস্যা, হ্যাঁ, এটা একটা কমন আর্গুমেন্টের পিছনে যুক্তি আছে। অনেক ক্ষেত্রেই বিবিএসের ডাটায় প্রবলেম আছে। আগের সরকার বলতে আমি এখানে হাসিনা সরকার, মানে পতিত সরকার বোঝাচ্ছি, অন্তর্বর্তী না, পতিত সরকার ডাটা পলিটিক্যাল কারণে ইন্টারফেয়ার করতো, এটা আমরা জানি। বিবিএসের কাঠামোগত সমস্যাও আছে, এটা পতিত সরকার বলে না, যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের ইনস্টিটিউশনাল উইকনেস আছে, সেই জন্যেই কাঠামোগত সমস্যা এগুলিও আমরা জানি। কিন্তু তারপরেও এই সব মিলিয়ে আর কি যে ডাটা প্রবলেম আছে, ডাটা প্রবলেম আছে বলেই যে ইনফ্লেশনের ডাটা ভুল, ভাই ডাটা ভুল মানুষ তো জানে যে মানুষের অবস্থা কী। হ্যাঁ, মানুষকে যদি আপনি বলেন যে ভাই আপনার আসলে মূল্যস্ফীতি হচ্ছে না, এটা মনে হয় আমার থেকে, এটা বোধহয় আপনি আমার থেকে আপনি বা যারা দেখছেন, আমি তাদের উপরে ছেড়ে দিলাম, সেটা নিয়ে আর আমি ওই আর্গুমেন্টে আর গেলাম না। আচ্ছা, আমি যদি ধরে নিই যে মূল্যস্ফীতি হচ্ছে, তাহলে ব্যাপারটা কি এবং কেন আমরা এটা অ্যাডজাস্ট করতে পারছি না? আচ্ছা, মূল্যস্ফীতির এখানে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ফুড অ্যান্ড আদার কোর ব্যাপার আর কি, আর আরেকটা হচ্ছে নন ফুড। সো মানে আইডিয়াটা হচ্ছে কি যে আপনার কিছু জিনিসের আছে যেটা হচ্ছে আপনার মনিটারি পলিসি এফেক্ট করে না, মানে আপনার বাংলাদেশ ব্যাংক তার মুদ্রানীতি দিয়ে, ইন্টারেস্ট রেট দিয়ে এটা এফেক্ট করতে পারে না, এটার অন্য ফ্যাক্টর বেশি থাকে। ফুড হচ্ছে ডেফিনেটলি মানে খাদ্য। কারণ কি? কারণ হচ্ছে এটা আপনার আসলে ফসল উৎপাদন সেগুলির সাথে জড়িত, মানে মানে মৌসুমি ব্যাপার ট্যাপারের সাথে বেশি জড়িত, বৃষ্টির সাথে অথবা অনাবৃষ্টির সাথে বেশি জড়িত, এগুলি আর কি। আমাদের কিন্তু আপনার নন ফুড ইনফ্লেশন কমে আসছিল অনেকখানি কমে আসছিল, আবার ইদানিং বাড়া শুরু করছে। এবং এইটার সাথে আসলে আপনার এখানে পলিসি একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে, কিন্তু সেটা কেন্দ্রীয় ব্যাংকের পলিসি না, সেটা হচ্ছে আপনার সাপ্লাই পলিসি। মানে সরকারের অন্যান্য যেসব অর্গানস আছে যারা আপনার মার্কেট সাপ্লাইটা ম্যানেজ করতে পারে আর কি প্রপারলি, যে ফসল ফলতেছে সেটাকে আপনি বাজারে পৌঁছে দিতে পারতেছেন, অথবা আপনি সার, বীজ এগুলি সময় মতো ডিস্ট্রিবিউট করতে পারতেছেন, ওই ধরনের জিনিসগুলি আর কি। এইটা আসলে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার এবং নতুন নির্বাচিত সরকার দুইটাই মোটামুটি ভালোভাবেই ম্যানেজ করতে পারছে। সেই জন্যে ফুড ইনফ্লেশন কমে আসছিল, যেটা বেড়েছে সেটা আসলে ইরান যুদ্ধের ফল। সো এই দিকটা আমরা মোটামুটি বোধহয় ম্যানেজ করতে পেরেছি, এবং যেটুকু পারি নাই সেটুকু আসলে আমাদের আওয়ার হ্যান্ডস আর টাইড, এটা সরকারকে আমি কোনো করি না। প্রশ্নটা হচ্ছে যে তাহলে নন ফুড ইনফ্লেশন এখানে কি হচ্ছে? আমরা তো ইন্টারেস্ট রেট অন্তর্বর্তী সরকারের আমলে, মানে গভর্নর মনসুর আহমেদের সময় ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছিল, পলিসি রেট, এখনও পলিসি রেট বাড়ানো, তাহলে ঘটনাটা কি ঘটছে? এইখানে ইন্টারেস্টিং জিনিসটা যেটা মনিটারি পলিসি স্টেটমেন্ট, লেটেস্ট মনিটারি পলিসি স্টেটমেন্ট যেটা জুনের লাস্ট উইকে বলা হলো, মনিটারি পলিসি স্টেটমেন্ট বলছে যে বাংলাদেশ ব্যাংক মনে করে ইনফ্লেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। অনেক ধরনের প্রবলেম, ইকোনমিক গ্রোথ খুবই উইক। আপনার লেটেস্ট হচ্ছে যে তখন পর্যন্ত ছিল 3.3 বা 4 এরকম কিছু, কারণ তখন ছিল ডিসেম্বর পর্যন্ত ডাটা। এখন লেটেস্ট হচ্ছে 2.2, কারণ হচ্ছে আপনার মার্চের আমরা ডাটা পেয়েছি আর কি। হ্যাঁ, সো আরও কমেছে আর কি। সো আমাদের গ্রোথও খুব খারাপ, ইনফ্লেশনও খুব খারাপ, কিন্তু দুইটা দেখে মনিটারি পলিসি স্টেটমেন্ট বলছে যে ওনারা ইনফ্লেশনটা ট্যাকল করবে, সেই জন্য ওনারা ইন্টারেস্ট রেট বেশি রাখছে। কিন্তু ওনারা স্টেটমেন্ট রিলিজ করার বোধহয় 24 বা 48 ঘন্টার মধ্যেই ওনারা একটা সার্কুলার জারি করলেন যে আপনার লেন্ডিং রেট, মানে যে রেটে আমি টাকা বড় করতে পারবো, আর ডিপোজিট রেট, মানে যে রেটে আর কি আমি টাকা জমা রাখতে পারবো, এই দুইটার মধ্যে
একটা যে গ্যাপ মানে ব্যাংক কি করে, ব্যাংক আমার থেকে হ্যাঁ ওই স্প্রেডটাই তো ওর প্রফিট, ওই স্প্রেডটা সে 4-এর বেশি করতে পারবে না। মানে আমি যদি মানে ব্যাংক যদি মনে করে যে ও 2% যে জমা রাখতেছে তাকে 2% দেবে, তাহলে পরে ও 6-এর বেশি ইয়ে করতে পারবে না। এই যে বাংলাদেশ ব্যাংক ডিসাইড করে দিল, এখন এইটার এফেক্টটা যেটা হলো সেটা হইতেছে যে আসলে লেন্ডিং রেটটা কমে গেল। ইন প্র্যাকটিস এটা হয়ে গেল লেন্ডিং রেটটা কমে গেল। কারণ এখন জিনিসটা হচ্ছে যে আপনার আইদার আপনাকে লেন্ডিং রেটটা আপনি বাড়াবেন করে, ডিপোজিট রেটটাও বাড়াবেন করে 4 রাখবেন, অথবা ডিপোজিট রেটটা কম লেন্ডিং রেটটা কম। এখন ইন প্র্যাকটিস ঘটনাটা যেটা ঘটলো যে এরকম যে আপনার ব্যাংক ডিপোজিট রেটটা বাড়ানোর তার কোনো উপায় নাই, সে লেন্ডিং রেটটাই কমায় দিল। তাইলে আমি স্টেটমেন্টে বললাম যে আমি ইনফ্লেশন ফাইট করবো, আমি ইন্টারেস্ট রেট বেশি রাখবো, কিন্তু আমি এদিকে আবার বললাম যে এরকম যে আমার তো আসলে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিতে হবে, আমার ব্যবসা বাড়াইতে হবে, আমার ইকোনমিকে ডিমান্ডকে সাপোর্ট দিতে হবে। আমি তাইলে এই এবং ব্যাংকগুলি বেশি মুনাফা করতেছে, এগুলি বন্ধ করতে হবে, এই জন্য আমি এই 4% এটা করে দেই। ভাই আমি তো দুইটা একবারে করতে পারি না। ইন প্র্যাকটিসালে দেখা গেলো যে আমার স্টেটমেন্টে আমি যেটা বলছি আমি আসলে আমার কাজে সেটা করতেছি না। এখন পলিসি হিসেবে কিন্তু আমি বলতেই পারতাম যে আমি আসলে চাই যে আমার আসলে এখন ইকোনমিটা ঠিক করা দরকার, আমার ব্যবসা করতে পারতেছি না। ব্যবসা যদি আমি ইনভেস্টমেন্ট, যেটা আমি প্রথমে বললাম যে ইনভেস্টমেন্ট যদি আমি শুরু না করতে পারি তাহলে জবস হবে না, জবস না হলে পরে মানুষের ইনকাম হবে না, ইনকাম না হলে পরে আপনার বিক্রি হবে না, বিক্রি না হলে প্রফিট, মানে এই সাইকেলটা আমি তো শুরু করতে পারতেছি না। আমি কিন্তু এই আর্গুমেন্টটা করতে পারতাম, আমি বলতে পারতাম যে ভাই আমি ইনফ্লেশন বুঝছি, কিন্তু আমার ইনফ্লেশনে এই মুহূর্তে আমার আর কিছু করার নাই, আমার এইটাই করতে হবে, আমার জবসটাই আমি প্রায়োরিটি দিতে চাই। হ্যাঁ, সেটা তো হয়তো অনেকেই বলতো যে এরকম যে ভাই এটা তো হবে না, আমার তো ইনফ্লেশন কমাতে হবে। এই আর্গুমেন্ট ইকোনমিতে তো আপনার ইকোনমিক্সে সবসময় অন দি ওয়ান হ্যান্ড অন দি আদার হ্যান্ড হয়। হ্যাঁ, আমি কিন্তু ওই আর্গুমেন্ট না করে আমি বললাম যে আমি ইনফ্লেশনও ফাইট করতেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এইটাও করতে চাই। ওই যে বললাম যে পলিসি আনসার্টেনটি ভাই এই জন্যই হচ্ছে যে এখন আমি তো তাহলে বুঝলাম না এরকম যে আপনি আসলে কোনটা করতে চান। হ্যাঁ, আপনার ইন্টেনশনটাতে আমি ডাউট করতেছি না, আপনি জেনুইনলি একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ছেন, কিন্তু আপনি তো দুটো করতে পারবেন না, এইটাই হচ্ছে সমস্যা। আইএমএফের কাছে আসলে একটা দেশ কখন যায়? আইএমএফের কাছে একটা দেশ যায় হচ্ছে আপনার, আইএমএফ ইজ কাইন্ড অফ লাইক এ ডক্টর। হ্যাঁ, আমি ডাক্তারের কাছে কখন যাই? আমি অসুস্থ হলে পরেই তো যাই। আইএমএফের কাছে যখন একটা দেশ নেগোশিয়েট করা লোন বা প্রোগ্রামের জন্য যায়, এইটার আইদার আমি জেনুইনলি না ক্রাইসিস, আমার আসলে রিজার্ভ নাই, আমি আমার ইন্টারন্যাশনাল পেমেন্টসগুলো দিতে পারতেছি না, আমার কারেন্সি ডিপ্রিশিয়েট করতেছে, পুরো ফুল ব্লোন ক্রাইসিসে আছি, অথবা ক্রাইসিসের মতো ঘটনা ঘটতে পারে এরকম সিচুয়েশনে যাই, অথবা আমার আসলে অবস্থা ভালোই আছে কিন্তু মার্কেট জানে না যে আমার আসলে অবস্থা ভালো, আমি আইএমএফের কাছ থেকে একটা ক্লিন বিল অফ হেলথ, একটা সার্টিফিকেট চাই। এরকম কারণে আপনি ডাক্তারের কাছে যান, কারণ হচ্ছে যে আমি বুঝতেছি না যে আসলে আমার ইয়েটা কি। ডাক্তার আমাকে দেখে বলবে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে, অথবা ডাক্তার দেখে বলবে যে তুমি এই করো তাইলে পরে তোমার অসুখ হবে না, অথবা আমি অসুস্থ। এই তো এখন আমি যদি ডাক্তারের কাছে যাই, আমি যদি আইএমএফের কাছে যাই, আইএমএফ আমাকে অনেক কিছুই করতে বলবে। এই জিনিসগুলি আমি করব কি করব না সেই ডিসিশনটা মোটামুটি তো আমার। আমি যদি নির্বাচিত সরকার হই, আমি যদি আগের থেকেই হোমওয়ার্ক না করে আইএমএফের কাছে যাই, এবং তারপরে যদি আমি বলি যে আইএমএফ আমাকে এগুলি করতে বলছে, তারপরে আমি রিয়ালাইজ করি যে এই কাজগুলি করতে গেলে পরে আসলে আমি পলিটিক্যালি মুশকিল হবে, এবং তখন আমি কাজগুলি না করি, তখন কিন্তু আমি আসলে প্রচণ্ড বিপদে পড়লাম। মনে করেন যে আমার আসলে অবস্থা খুব একটা খারাপ না, মনে করেন যে আমার যথেষ্ট রিজার্ভ আছে, আমাদের $36 বিলিয়ন রিজার্ভ আছে, মনে করেন যে আমার ব্যাংকিংয়ে একটা প্ল্যান আছে কি নাই আমি জানি না, আমি তো সরকারের নাই যে আমি জানি না, মনে করেন যে সরকারের ব্যাংকিং রেজলভ করার মতো প্ল্যান আছে, মনে করেন যে ওনাদের ফিসকাল একটা প্ল্যান ট্যান আছে, মানে ওনারা
কীভাবে পে কমিশন বাস্তবায়ন করবে, কীভাবে কিছু একটা আছে, সাপোজ মনে করেন এগুলি আছে আর কি। ওনাদের যদি আসলে থাকে, অ্যান্ড ওনারা মনে করতেছিলেন যে এরকম যে ওনারা আইএমএফের সাথে নেগোশিয়েট করলে আইএমএফ ওনাদেরকে দেখে বলবে যে এরকম যে ঠিক আছে তোমাদের সব কিছু ঠিকঠাক আছে, তোমাদের প্রোগ্রামে যাও, প্রোগ্রাম হয়ে যাবে, হ্যাঁ, তাহলে পরে অন্য অনেক ডোনাররাও, ডেভেলপমেন্ট পার্টনাররা ওই প্রোগ্রামের উপরে বেস করে আরও এনগেজ করবে। মেবি সেটা একটা আইডিয়া হইতে পারতো আর কি, রাইট? দ্যাটস ভেরি গুড। কিন্তু এখন আইএমএফ যদি তারপর দেখা গেল যে এরকম যে আইএমএফ বললো যে এরকম যে তোমরা এটা করো না, সেটা করো না, অ্যান্ড সো অন, আর এখন আমরা সেটা বললাম যে না, এটা তো হচ্ছে না, আমরা তাহলে আর প্রোগ্রাম চাই না, এখন কিন্তু মেসেজটা অন্যরকম হয়ে গেল। এখন মেসেজটা হবে যেরকম যে তোমরা আসলে সিরিয়াস না রিফর্মের ব্যাপারে, আর তোমাদের মানে কমিটমেন্টটা নাই, সেই জন্যে তোমরা করতে চাচ্ছ না। তোমাদের যেহেতু কমিটমেন্ট নাই, এখন রেটিং এজেন্সি বলেন, অন্য ইনভেস্টররা বলেন, ডেভেলপমেন্ট অন্য পার্টনাররা বলেন, অন্য যারা এনগেজ করতে চাইতো, তারা এখন 2-3বার চিন্তা করবে। আমি অন্তর্বর্তী দিয়ে শুরু করি, ঠিক আছে? আপনার অন্তর্বর্তীকালীন সরকার একদিক থেকে আমি বলবো অর্থনীতির দিক থেকে ওনারা ইন দ্য ট্রু সেন্স দে ওয়ার এন ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে? ইন দ্য সেন্স যে ওনারা ইমিডিয়েটলি যেসব ক্রাইসিস ছিল, যেসব ক্রাইসিস ওনারা ফেস করেছিলেন, দে ট্যাকলড দোজ, যেটা আর কি আপনার হ্যাঁ রিজার্ভ ছিল, রিজার্ভ ওনারা স্টেবিলাইজ করেছেন, দ্যাট ওয়াজ দ্য ইমিডিয়েট প্রবলেম। আচ্ছা, ব্যাংকিংয়ে ওনারা যেটা করছিলেন সেটা হচ্ছে যে আপনার ইমিডিয়েট প্রবলেমটা ছিল যে ব্যাংক রান যাতে না হয়, সেটা ওনারা ট্যাকল করছেন। আচ্ছা, আমেরিকাতে যখন ট্রেড ইস্যু শুরু হলো, ইমিডিয়েট প্রবলেমটা ছিল যে যাতে আমরা আপনার মানে টোটাল ট্রেড যাতে কলাপস না করে, হ্যাঁ, সো সেইটা ওনারা ট্যাকল করতে পেরেছেন। সো আই গিভ দেম প্রিটি হাই মার্কস ফর দ্যাট। কিন্তু ওনারা কোনোরকম রিফর্মেই, কোনোরকম সাস্টেইনেবল মানে সিরিয়াস কোনোরকম রিফর্ম এজেন্ডাতেই ওনারা যান নাই। ওনারা হোয়াইট পেপার পাবলিশ করলেন পতিত সরকারের আমলনামা, ওনারা একটা টাস্কফোর্স রিপোর্ট করলেন যেটা আর কি যে কী করা যেতে পারে টু রিভাইটালাইজ দ্য ইকোনমি, কিন্তু ওই টাস্কফোর্সের খুব একটা কিছু ইমপ্লিমেন্ট করা হয় নাই। ব্যাংকিং সেক্টরে ওনারা একটা অর্ডিন্যান্স ইস্যু করলেন, কিন্তু সেটা ওনারা ইমপ্লিমেন্ট করলেন না। আমি এটা ওনারা মুখে বলেন নাই, কিন্তু ওনাদের কাজে যেটা প্রমাণ হয় বা আমি যেটা ইন্টারপ্রিট করি, ওনারা কিন্তু অন্য এরকম আরও কিছু বলা যায় আর কি, এনবিআর এর আরও কিছু বলা যায়। ওনাদের কাজের অ্যাসেসমেন্ট, আমার অ্যাসেসমেন্টে, আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট যেটা আর কি, সেটাতে আমার মনে হয় যে ওনারা আপনার মনে করলেন যে এরকম যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ে ইন্টারিম পিরিয়ডটাতে যেসব ক্রাইসিস আছে, ক্রাইসিসটা আমরা ম্যানেজ করলাম, কিন্তু রিফর্মস যেগুলি করতে হবে, দিজ আর দ্য রেসপন্সিবিলিটিস অফ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। কারণ এই রিফর্মস আর গোয়িং টু টেক লং টার্ম, এবং এই রিফর্মগুলিতে দেয়ার ইজ গোয়িং টু বি পলিটিক্যাল ডিসিশনস, দেয়ার উইল বি উইনার্স অ্যান্ড লুজার্স, ট্রেড অফ থাকবে। এই রাজনৈতিক ডিসিশনটা একটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকারে নিতে হবে। এটা ওনারা মুখফুটে হয়তো বলেননি, কিন্তু ওনাদের কাজে এটা হয়েছে। কাজেই এই দায়িত্বগুলি সবই নির্বাচিত সরকারের উপরে এসে পড়ে, এবং এই নির্বাচিত সরকারের এই দায়িত্ব এড়ানোর কোনোই সুযোগ নাই। আমার মনে হয় যে এরকম যে সরকারের কমিটমেন্টের কোনো অভাব নাই। দে ডেফিনেটলি হ্যাভ আ ফিলোসফি অ্যান্ড আ ভিশন। সেই ভিশনটা তারা পরিষ্কারভাবে আর্টিকুলেট করেছেন যে তারা আসলে বাংলাদেশকে কিভাবে দেখতে চান, মানে 5 বছর 10 বছরের যে ভিশন, সেইটা আমার মনে হয় যে সেইটা তারা প্রিটি ক্লিয়ার। কিন্তু এই মুহূর্তে যে ক্রাইসিস, মানে এই মুহূর্তের যে আপনার এই যেটা বললেন যে এরকম যে আমরা যে স্থিতিশীলতায় আমরা কিভাবে যাব, এইটাতে এখনও ল্যাক অফ ক্ল্যারিটি, এইটা এখনও পরিষ্কার না।
অ্যান্ড সেটাই হচ্ছে প্রবলেম, যে আমরা যদি স্টেবিলাইজ না করতে পারি, যতক্ষণ পর্যন্ত বর্তমান সিচুয়েশনটা স্টেবিলাইজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইখান থেকে আপনার ওই ওই ভীষণ পর্যন্ত যাওয়ার এই পাথওয়েটুকু, হ্যাঁ, এই পাথওয়েটা ওনারা পরিষ্কারভাবে দেখাতে পারছেন। হ্যাঁ, ঠিক আছে, যে হ্যাঁ ভীষণটা ওনারা পরিষ্কারভাবেই দেখাইতে পারছেন, এবং মোটামুটি আসলে মানে যারা একটু ফলো করছেন যে ওনাদের ম্যানিফেস্টোতে কী ছিল বা ওনাদের আইডিয়াটা কি, এটা আসলে আন্দাজ করা যায় যে ওনারা কীরকম বাংলাদেশ করতে চান, তৈরি করতে চান। এটা একদিনে হবে না, এটা 5-10 বছর বা 20 বছর বা হোয়াট এভার। হ্যাঁ, এই পাথওয়েটা ওনারা মোটামুটি একটা আইডিয়া দিতে পারছেন। কিন্তু এই পাথওয়েতে যাওয়ারও আগে মানে বেসিক্যালি আপনি ঘর থেকে বার হয়ে আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পরে এটা ঠিক আছে, কিন্তু এখান থেকে গাড়িতে ওঠার আগে আপনার এই পথের মধ্যে অনেক কর্ত আছে, আর কি বৃষ্টিতে পানি এগুলা হয়ে আছে, হ্যাঁ, এই এবং বৃষ্টি পড়তেছে, আপনার কাছে ছাতা নাই, আপনি এখান থেকে ওই গাড়ি পর্যন্ত যাবেন কিভাবে, এই জিনিসটা এখনো ক্লিয়ার না। আমরা এখনো হাঁটা শুরু করি নাই, যে এই ঠিক পথে হাঁটতেছি কিনা এটা এখনো বলা মুশকিল। যেটা আমি বললাম যে এখনো হাঁটা শুরু করি নাই, কারণ হচ্ছে কি যে আমরা ক্রাইসিসটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড হয়নি এখনো পর্যন্ত, সো আমরা এখনো পর্যন্ত ক্রাইসিস অ্যাভয়েড করে গেছি, রাইট। হবে না কিনা সেটা বলা যায় না, হতে পারে আমরা যদি ভুল করি এখনো হতে পারে, সেই রিস্ক এখনো রয়ে গেছে, রাইট। কিন্তু এখনো তো হয় নাই, অন্তর্বর্তী সময়েও হয়নি, গত 6 মাসেও হয়নি। সো ক্রাইসিসটা এখনো অ্যাভয়েড করে গেছি, কিন্তু রেজলিউশনের দিকে ঠিক পথে হাঁটতেছে কি না আমরা তো হাঁটাই শুরু করি নাই, যে পথটা ঠিক বা ভুল সেটা পরের আর কি। আমি উল্টাভাবে বলি যে আমাদের প্রথম জিনিসটা সেটা দরকার, সেটা হচ্ছে যে এরকম যে আপনার সরকারের আসলে চিন্তা করতে হবে যে আপনার লসটা কে বেয়ার করবে, ঠিক আছে। এই যে ব্যাংকিং সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটার দায়টা তো কারণ নিতে হবে, এই লসটা কাউকে বেয়ার করতে হবে। এটার কোনো ম্যাজিক সলিউশন নাই যে এরকম যে এই লসটা কেউ বেয়ার করবে না, রাইট। সো এটা আপনার পুরানো মালিক যারা, তারা তো চলে গেছে, পালায় গেছে, রাইট। এদেরকে আমি যদি শাস্তি না দিতে পারি, কাউকেই শাস্তি না দিতে পারি, তাইলে পরে এটা একটা বিশাল ব্যাড প্রেসিডেন্স তৈরি করলো। তাই এটা গিভস এ লাইসেন্স যে একবার চুরি করে পালায় যাওয়া যায়, হয়তো এই সরকারের আমলে কেউ চুরি করবে না, কিন্তু আরেক সরকারের আমলে আরেকবার এই ঘটনা ঘটতেই পারে। সো এটা একটা প্রবলেম, একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার আমানতকারীদের ইস্যু, যারা আমানতকারী তাদেরকে তো আপনার কোনোভাবে টাকা ফেরত দেওয়াইতে হবে, যদি না হয় ওই কনফিডেন্সের প্রবলেম হবে আর কি, যে আমানতকারী একটা ব্যাংকের আমানতকারী যদি টাকা না পায়, আরেকটা ব্যাংকের ভালো ব্যাংকের আমানতকারীও তখন চিন্তায় পড়বে। সো এটাগুলো আরেকটা প্রবলেম। আচ্ছা, 3 নম্বর প্রবলেম হচ্ছে হেয়ার কাটের প্রবলেম আর কি, যেরকম যে ঠিক আছে তাইলে পরে কি এটা আপনার ঠিক আছে, মানে আমানতকারীদেরকে আমি কোনোভাবে টাকা হয়তো ফেরত দিব, কিন্তু শেয়ার হোল্ডাররা হয়তো, বাট এখানে সেটা কারা হবে, কিভাবে হবে, মেকানিজমটা কী হবে সেইটা, নাকি আমি সাম আদার মেকানিজম হবে, মেবি ট্যাক্স পেয়াররা কিছু বেইল আউট দিবে, ইঞ্জেকশন দিবে। সো প্রথমটা হচ্ছে যে ফিলোসফিক্যালি সরকারকে চিন্তা করতে হবে যে এরকম যে ঠিক আছে, আমরা পলিটিক্যালি একটা ডিসিশন নিতে হবে যে আমরা কী করব। তারপরে আসতেছে যে আপনার টেকনিক্যাল সলিউশন, রাইট। টেকনিক্যাল সলিউশনের কিন্তু আমাদের ইতিহাস আসছে যে আমরা টেকনিক্যালি ব্যাংক কমিশন, ব্যাংক কমিটি এগুলি আমরা করছি। 80s-80 দশকে ব্যাংকিং কমিশন করে ব্যাংক প্রাইভেটাইজেশন করা হয়েছে। এটার কাজ শুরু হয়েছিল আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনগুলি হয় এরশাদ সরকারের সময় এবং তারপরে বেগম জিয়া সরকারের সময়। 96 সালে একটা ব্যাংকিং কমিটি করা হয়েছিল প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদকে চেয়ার করে। সেটার আসল ইমপ্লিমেন্টেশন হয় 2003-এ বেগম জিয়া সরকারের সময়। কাজেই আমাদের কিন্তু টেকনিক্যাল কাজ করার আমাদের দেশে ইতিহাস আছে, এক্সপিরিয়েন্স আছে, অন্য দেশে তো আছেই। কাজে আমি মনে করি না যে আপনার মানে টেকনোক্রেটিক কোনো সমস্যা এখানে, আমি সরকারের সদিচ্ছা নিয়েও কোনো করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার ওই পলিটিক্যাল ক্ল্যারিটিটা ইজ মিসিং, যে অ্যান্ড দিস ইজ নট ইজি, দিস ইজ অ্যাবসোলুটলি নট ইজি।
আমি তিন ভাগে অ্যান্সার করি, ঠিক আছে। প্রথম হচ্ছে যে আপনার আমি যদি বাজেটটা আইএমএফের সাথে কম্পেয়ার করি, যে আইএমএফের যে প্রোগ্রামটা থেকে আমরা বার হয়ে আসলাম, যে প্রোগ্রামটা বা আইএমএফ বললো যে আমি এই প্রোগ্রামটা তোমরা ফেল করলে, যে তোমরা এই প্রোগ্রামটা মিট করতে পারতেছো না দেখেই আমরা তোমাদেরকে টাকাটা দিব না, মানে লাস্ট কিস্তিটা দিব না, 5th and 6th ইয়ারটা ইনস্টলমেন্ট দিব না। আমরা বললাম যে আমরা নতুন সরকার, আমরা ওই প্রোগ্রামটা চাইও না, আমরা একটা নতুন প্রোগ্রাম করি। সো ওই প্রোগ্রামে কী ছিল আমরা সেটা দেখি। সো আমরা যদি দেখি যে 2000 মানে এই বছরের শুরুতে জানুয়ারিতে আইএমএফ যখন আসছিল, ইন্টারমিডিয়েট শেষে ওরা যখন এসে অ্যাসেস করে গেল, ওইখানে ওই প্রোগ্রামের যে কন্ডিশনগুলি ছিল, মনে করেন যে আপনারা আমরা ওই প্রোগ্রাম মিট মানে যেটা আমাদেরকে আইএমএফ চেয়েছিল, টার্গেট যেটা ছিল, সেটার সাথে যদি আমরা বাজেট কম্পেয়ার করি, দিস বাজেট ইজ অ্যাকচুয়ালি লেস অ্যাম্বিশাস। মানে বাজেটের টার্গেট, রেভিনিউ টার্গেট বলেন, এক্সপেন্ডিচার টার্গেট বলেন এবং ডেফিসিট বলেন, তিনটাই আকারে কম। ওকে, সো ওই দিক থেকে দেখতে গেলে পরে কিন্তু আসলে যে আপনার যে সরকার অনেক উচ্চাভিলাষী, মেবি নট, ডিপেন্ডস অন হাউ ইউ লুক অ্যাট ইট, এক নাম্বার। 2 নাম্বার যদি আবার বলেন যে আসলে বাজেটটা রিয়েলিস্টিক কি না, হ্যাঁ, প্রবলি না ইন দ্য সেন্স কি যে আপনার বাজেট বলা হচ্ছে যে 6.5% গ্রোথ, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2.2, হ্যাঁ, এখান থেকে জাম্প করে 6.5 যাব, মানে গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন, গিভেন অল দি আদার আনসার্টেনটি। সো আমি যদি গ্রোথ না করতে পারি তাহলে পর আমার রেভিনিউ কোথেকে আসবে, রেভিনিউ না আসতে পারে আমি খরচ করবো কীভাবে? আচ্ছা, তাইলে অলরেডি সরকার প্রতিদিন 700 কোটি টাকা করে লোন করতে হচ্ছে ব্যাংক থেকে, সরকারের কাছে টাকা নাই। এক্স্যাক্টলি। আজকে এখন 3 নাম্বার তাহলে কি হবে? এখন কি হবে এইটা নিয়ে আমরা কতখানি চিন্তিত হব? এখন দেখেন এখানে একটা মজার জিনিস বা জিনিসের কি যে আপনার মানে আমাদের বাজেটের সিক্রেট যেটা, এই হাসিনার আমলের শেষের দিকেরটা, হাসিনার আমলের মনে করেন আপনার 2016-17 আগে পর্যন্ত যদি আমি ধরি, তার আগের মোটামুটি 40 বছরের ইতিহাস একটা খুব কনসিস্টেন্ট ট্রেন্ড আছে। কনসিস্টেন্ট ট্রেন্ডটা হচ্ছে যে আপনার আমরা রেভিনিউ টার্গেট করি, সেই রেভিনিউ টার্গেট যদি আমরা ম্যাচ না করতে পারি, এবং বেশিরভাগ বছরেই পারি না, ম্যাচ যখন করতে পারি না তখন আমরা এক্সপেন্ডিচার কমাই। প্রথমে এক্সপেন্ডিচার কমাই হচ্ছে আপনার উন্নয়ন বাজেট, যখন সেটাও পারি না, মানে সেটাতেও যদি না হয়, তখন আমরা আস্তে আস্তে আপনার অন্যান্য রেভিনিউ বাজেট থেকে কমানো শুরু করি। রেভিনিউ বাজেটের ভিতরেও আমাদের হিসাব থাকে কিসে কিসে কমাবো। প্রত্যেকটা ডিপার্টমেন্টই অনেক রেভিনিউ বাজেটের মধ্যেও প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরেও অনেক থাকে আর কি, আইটেম থাকে যেগুলি খরচ করতে পারে না ওরা। প্রচুর ট্রেনিং বাজেট থাকে, প্রচুর আপনার ক্রয় বাজেট থাকে, আপনার যে মানে ওই গুডস অ্যান্ড সার্ভিসেস প্রকিউরমেন্ট বাজেট থাকে, যেগুলি ওদের কেনা হয় না। হ্যাঁ, সো কমানোর প্রচুর মানে খরচ কমানোর প্রচুর উপায় থাকে। তাতে করে শেষ পর্যন্ত যেটা হয় আর কি, যে ডেফিসিট মোটামুটি অরিজিনালি যে প্ল্যান থাকে, যেরকম যে আমরা ওই 3% বা 2% বা 4% বা হোয়াট এভার, ওই মানে যেটুকু আমার ফাইন্যান্সিংয়ের অ্যাবিলিটি ছিল, যেটুকু আমি জোগাড় করে রাখতে পারছিলাম, ওইটুকুই আমি শেষ পর্যন্ত করি, আমার এক্সট্রা টাকাটা ছাপাতে হয় না। এই ঘটনাটা চেঞ্জ হওয়া শুরু হয় আসলে এই 2016-17 পরে, মানে হাসিনা সরকার যখন লুটপাট ওভারড্রাইভে যায় তখন। আমি যদি নির্বাচিত সরকার যদি লুটপাট ওভারড্রাইভে না যায়, তাহলে পরে আমি আমার ওই হিস্টোরিক্যাল প্যাটার্নেই ফেরত যাব, আমার মনে হয় আর কি। এখন এই প্যাটার্নটা খুব একটা ভালো প্যাটার্ন না, কারণ এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর কি যে আপনার সরকারের যে উন্নয়নের অ্যাসপিরেশন, সেটার অনেক কিছুই হয়তো বাস্তবায়ন হবে না, ঠিক আছে, সেইটা হবে না, সেই সেন্সে জিনিসটা হয়তো খুব একটা ভালো কিছু হচ্ছে না। কিন্তু যে মানে রিসেন্ট ফার্স্টে আমরা যে এক্সপিরিয়েন্স দেখছি, যে টাকা ছাপানোর এক্সপিরিয়েন্স, ইনফ্লেশনের এক্সপিরিয়েন্স, টাকার দাম পড়ে যাচ্ছে, পাচারের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এই জিনিসগুলি তখনই হবে যদি সরকার এই জিনিসগুলি করতে চায়। সরকার যদি ওইদিকে না যায়, এবং আমি মনে করি যে সরকারের এইদিকে যাওয়ার কোনোই মানে আমি পার্সোনালি ওরকম কোনো কিছুর সংখ্যা করি না, তা যদি না হয়, তাইলে পরে আমি বেসিক্যালি এটা যা ছিল মানে অতীতে আমরা যা দেখে আসছি সেই টাইপের জিনিসই ঘটবে।
আমি মনে করি যে ওই প্রথমের ওই ক্যাভিয়ারটা, ওই কনফিডেন্সের ক্যাভিয়ারটা, ওইটা যদি আমি সমাধান করতে পারি, আমি মনে করি যে এটা খুবই বাস্তবভিত্তিক। হ্যাঁ, কারণ ওই পরের দুইটা স্টেজ যেটা আমি যদি স্টেবিলাইজ করতে পারি, তারপরের দুইটা কিন্তু আসলে মোটামুটি হ্যাঁ, যে কোনো এ ধরনের প্ল্যানে অ্যাসপিরেশন ইজ অলওয়েজ, দেখেন আপনার অ্যাসপিরেশনটা যদি আপনার একটু অ্যাম্বিশাস না হয় ভাই, তাহলে পরে মানে আপনি যখন পড়াশোনা করেন তখন আমি যদি ধরেই নেই যে আমি সেকেন্ড ক্লাসের জন্য পড়াশোনা করবো, তাহলে পরে তো ভাই আমি কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? সো অ্যাসপিরেশনটা তো একটু বেশি হবেই, কিন্তু সেইটা ছাড়া ইটস আর কি আপনি এমনিতে যে ফ্রেমওয়ার্কটা ইজ এ ভেরি রিজনেবল অ্যান্ড সাউন্ড ফ্রেমওয়ার্ক। কিন্তু আমাকে প্রথমে আমার এই মুহূর্তে ইমিডিয়েট প্রবলেমটা হচ্ছে আমার ইকোনমি ইজ ভালনারেবল টু ইনস্টেবিলিটি। হ্যাঁ, এবং সেইটার জন্যে আমি এখনো প্রস্তুত, আমি এখনো মনে করতেছি, আমি এখন ক্লিয়ার না, মানে যে সরকারের এই ক্ল্যারিটিটা সরকার এখনো, ওনারা হয়তো ক্লিয়ার, কিন্তু ওনারা বুঝাইতে পারতেছে না যে ওনারা ক্লিয়ার কিনা। আমাদের ফান্ডামেন্টাল রাজস্ব প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাজস্ব প্রবলেমের একদম ফান্ডামেন্টাল প্রবলেমটা আসলে আপনার কোনো সরকারই চেষ্টা করেনি, এবং সেটা এই সরকারও এখনো পর্যন্ত অ্যাড্রেস করেনি। সেটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতি, বা মোশতাক ভাই হয়তো এটাকে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবেই বলেন, প্রফেসর মোশতাক খান, হ্যাঁ, সো বা যেভাবেই বলেন, আমার মনে হয় যে আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা কি, যে আমাদের সমাজের উচ্চবিত্ত যারা, বা উচ্চ মধ্যবিত্ত বা এলিট, বা যেভাবেই যে নামেই বলেন, যারা আসলে ট্যাক্স দিতে পারে, সমাজের যে অংশটা কর দিতে পারে, দেওয়ার সক্ষমতা আছে, ভালোভাবে দেওয়ার সক্ষমতা আছে, তারা এই রাষ্ট্রের কাছ থেকে কিছু নেয় না। যারা নেয়, যারা ট্যাক্স, আমাদের টোটাল ট্যাক্স টেকের বিশাল অংশটা যায় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথবা ইম্পোর্ট ট্যাক্স, এগুলি, ঠিক আছে? এই ট্যাক্সগুলি দেয় হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, ঠিক আছে? আর এদের তো ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা আসলে বেশি নাই, সেই জন্য এই ট্যাক্স পরিমাণটা কম। যারা উচ্চবিত্ত এবং আরও বেশি, মানে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, যাদের আসলে ট্যাক্স দেওয়ার ক্ষমতা বেশি, তারা রাষ্ট্রের কাছ থেকে আসলে সেরকম কিছু নেয় না। তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না, আমি মোটার আগে বলছি, হয়তো ইন্ডিভিজুয়ালি কেউ পড়ে বা পড়ে না, আমি মোটার আগে বলছি, তারা সরকারি স্কুলে বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তারা সরকারি হসপিটাল ইউজ করে না, তারা যখন বিদেশে ট্রাভেল করতে যায় তারা বিমান বাংলাদেশে চড়ে না, তারা যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে না, তারা যদি আপনার এক্সপ্রেসওয়ে ব্যবহার করে তাদের ওখানে টোল দিচ্ছে, কাজেই ফ্রি রাস্তাটাও হয়তো তারা ইউজ করে না, মানে রাস্তাতেও তারা পয়সা দিয়েই রাস্তায় চলতেছে। কাজেই সে যেহেতু রাষ্ট্রের কাছ থেকে সে কী নিচ্ছে, বেসিক্যালি সিকিউরিটি সার্ভিস ছাড়া, মানে ল অ্যান্ড অর্ডার বা সিকিউরিটি সার্ভিস ছাড়া সে কিছু নিচ্ছে না, এবং সিকিউরিটি সার্ভিসটাও সে অনেক ক্ষেত্রে প্রাইভেটাইজ করে রাখছে, তার বাসায় ভালো প্রাইভেট সিকিউরিটি দারোয়ান থাকে আর কি। কাজেই তার জন্য রাষ্ট্র হচ্ছে গ্লোরিফাইড দারোয়ান সার্ভিস, এবং সেই জন্যই সে হাসিনা রেজিমকে টিকিয়ে রাখছিল, কারণ হচ্ছে যে হাসিনা রেজিম তাকে আপনার সিকিউরিটি সার্ভিস দিয়ে গেছিল, মানে ওই পলিটিক্যাল ইকোনমিটা ছিল ওইখানে। আমি এখন টেকনিক্যাল ইকোনমিক্স থেকে একটু বাইরে চলে আসছি, হ্যাঁ, কিন্তু পলিটিক্সটা ছিল সেইটাই, যেরকম যে হাসিনা রেজিম তাকে বলছিল যে আমি তোমাকে সিকিউরিটি দিব, হ্যাঁ, তুমি আমার সমস্ত অন্যায় মেনে নিবা। এইটাই ছিল বার্গেন, এইটাই ছিল ডেভলস বার্গেন হাসিনা রেজিমের সাথে তার, ঠিক আছে? জুলাইয়ের পরে সেই বার্গেন হ্যাজ এন্ডেড, কিন্তু সেই উচ্চবিত্ত তো এই দেশের রাষ্ট্রের কাছে সে দায়বদ্ধ, মানে রাষ্ট্রের কাছ থেকে যেহেতু সে কিছু নেয় না, রাষ্ট্রকে সে ট্যাক্সও দিতে চায় না। কিন্তু সে যদি ট্যাক্স না দেয়, রাষ্ট্র তো আপনার রাষ্ট্রের আয়টা কোত্থেকে আসবে? মধ্যবিত্তের উপরে আরও কর চাপিয়ে বা নিম্নবিত্তের উপরে আরও কর চাপিয়ে তো আপনি বেশি কর নিতে পারবেন না, মানে রিসোর্স তো নাই, আনট্যাক্স রিসোর্স। আপনি যদি আসলে টেকনিক্যাল জিনিস বাদ দিয়ে, মানে আমরা সবসময় ট্যাক্সটাকে টেকনোক্রেটিকভাবে চিন্তা করতেছি যে ডিজিটাইজ করি, এটা
অমুক ডিপার্টমেন্টে এটা করি অথবা ওই রেটটা চেঞ্জ করি, অল অফ দিস আর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইকোনমিটা হইতেছে যে আমার সমাজের যে শ্রেণীটার ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে তাকে আমি বুঝাইতে পারি না যে এরকম যে তার ট্যাক্স দেওয়ার দরকারটা কী। সে বুঝে না, সে মানতে রাজি না যে তার ট্যাক্স এই রাষ্ট্রের কাছে তার কিছু পাওয়ার আছে। সে যদি এইটা মানতে যদি সে রাজি না হয় সে ট্যাক্স দিবে না। সে যদি ট্যাক্স না দেয় তাহলে পরে আমি কোনো সময় মানে সরকার কোনো সময়ই এনাফ পয়সা হবে না সরকারের যে সে রাষ্ট্রকে মেরামত করতে পারবে, ফান্ডামেন্টালি মেরামত করতে পারবে। এইটা হচ্ছে সমস্যা। বাজেটের যে আপনার মধ্যমেয়াদী নির্দেশনা সেটাতে আছে, কিন্তু মধ্যমেয়াদী নির্দেশনা এগেইন ডিপেন্ডেন্ট হন যে আপনার ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হলে পরে কর্মসংস্থান তৈরি হবে। হ্যাঁ, সেই পরিবেশ এই মুহূর্তে নেই, এবং সেই পরিবেশটার জন্যে যেটা দরকার সেটা বাজেটে নেই। সেই পরিবেশটা সেটা হ্যাঁ সেইটা এই মুহূর্তে নেই, সত্যি কথা যেটা। দেখেন সরকার কিন্তু চেষ্টা করতেছে প্রচুর, যেমন আপনার ডিরেগুলেশন এজেন্ডা যেটা সরকারের, এটা খুবই আপনার মানে সিরিয়াস এজেন্ডা, এবং ওনারা ডেফিনেটলি সিনসিয়ারলি চেষ্টা করতেছে যে ঠিক আছে অনেক কিছুই যেখানে ডুপ্লিকেশন ছিল বা অনেক কিছুই যেখানে আপনার প্রসেসগুলি যেখানে আর কি আপনার প্রসেসগুলি আর্কাইক প্রসেস, প্রাচীন প্রসেস যেগুলির আসলে ভ্যালিডিটি এখন নাই, সেগুলি করা। আপনার বন্ড মার্কেটস অ্যান্ড ক্যাপিটাল মার্কেটসে অনেক কিছু আর কি আপনার স্ট্রিমলাইন করা, এই ধরনের জিনিস চেষ্টা করা হতেছে। ব্যবসা বান্ধব যেটা আর কি কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, সেগুলি অ্যাড্রেস করা, সেগুলি চেষ্টা করা হচ্ছে। সো এগেইন আপনার সরকারের প্রচেষ্টাটা আমি কোনো অভাব দেখছি না। ইভেন আপনার যখন বলা হইতেছে যে আপনার ব্যাংকিংয়েই বলেন অথবা ইন্টারেস্ট সাপোর্টেই বলেন বা মনিটারি সাপোর্টেই বলেন, সেই প্রচেষ্টাতেও কিন্তু প্রচেষ্টা ইজ কামিং নট ফ্রম এনি মানে খারাপ উদ্দেশ্য থেকে আসতেছে তা না, উদ্দেশ্যটা ভালোই, নিয়তটা ঠিকই আছে যে ব্যবসাকে সাপোর্ট দেওয়ার জন্যই আসতেছে। কিন্তু প্রবলেমটা রিমেইনস আর কি যেরকম যে আপনি আপনার ফ্রেমওয়ার্কটা কি, আপনার আইডিয়াটা কি, যেরকম যে আপনি এক্স্যাক্টলি কী করতে চাইতেছেন। হ্যাঁ, এবং সেই কমিউনিকেশনটা ইজ ভেরি মাচ ইন ল্যাকিং। আমি দুইভাবে বলি। হ্যাঁ, যে আপনার একটা জিনিস হচ্ছে যে আপনার গ্লোবাল ইকোনমিক অর্ডার ইজ নাও ভেরি মাচ ডিফাঙ্কড, কমপ্লিটলি ডিফাঙ্কড। হ্যাঁ, আমরা যে গ্লোবাল ইকোনমিক অর্ডারের থেকে বেনিফিটেড হয়েছিলাম, যে আপনার মানে পোস্ট 90s যে অর্ডারটার থেকে গতবার যখন বাংলাদেশে গণতন্ত্র ছিল, মানে ভোটের আগে বলেন যে 1991 থেকে 2011, এইভাবে যদি আমি বলি, 91-এ আমরা তত্ত্বাবধায়ক মানে আমরা সংসদীয় সরকারে ফেরত আসলাম, আর 2011-তে পঞ্চদশ সংশোধনী আসলো, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো। এই 20টা বছর যদি আমি মনে করি যে মোটা দাগে নির্বাচিত সরকারের আমল, এইভাবে। হ্যাঁ, অ্যান্ড ওই সময়টাই মোটামুটি অলসো ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মোটামুটি সাস্টেইনেবল, ইকুইটেবল ছিল মোটা দাগে, কম বেশি আপ অ্যান্ড ডাউন সহ। ওই সময়টাও আবার গ্লোবালি ছিল, যে আপনার ওয়াশিংটন কনসেনসাস, নিও লিবারালিজম, এই টাইপেরই আর কি। সেই সময়টাতে আমরা গার্মেন্টসের বেনিফিটটা পেয়েছি, রেমিটেন্সের বেনিফিটটা পেয়েছি আমরা। ইউএন বেসড গ্লোবাল ছিল, মানে আমেরিকান হেজেমনি সাপোর্ট ইম্পোজড ইউএন বেসড অর্ডার, যেটার থ্রুতে আমরা পিস কিপিং ফোর্সেস পাঠাইতাম, সেই বেনিফিটটা সো দ্যাট ওয়াজ আর কি। বাংলাদেশ কিন্তু প্রচুর বেনিফিট ওখান থেকে নিয়েছিল, বাট এটার একটা ডাউন সাইডও ছিল, যেটা ছিল ওয়ার অন টেরর অ্যান্ড সো অন। অ্যান্ড সেইটার ব্লোব্যাক ছিল আমাদের ডোমেস্টিক সেন্সে, যে আমাদের যে গণতন্ত্র ধ্বংস হয়, প্রথমে 1/11, ইভেনচুয়ালি হাসিনা রেজিম, সেইটা। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এখন কি, এখন হচ্ছে যে আপনার এই প্রত্যেকটা গ্লোবাল ইনস্টিটিউশন আইদার মানে প্র্যাকটিক্যালি ডেড অথবা
প্র্যাকটিক্যালি ডিফাংক্ট অথবা নট নট ফাংশনাল, মানে আর কি সবই খারাপ অবস্থা। সবই খারাপ অবস্থা। ফর আমেরিকা আর কি আপনার যে সকালে যেটা অ্যানাউন্স করা হয় বিকালে সেটা থাকে কিনা আর কি। চায়না ইজ এ মাচ বিগার কান্ট্রি কম্পেয়ার্ড উইথ 20 বছর আগে। জি হ্যাঁ, বাই সাম মেজার্স, বাই প্রপার মেজার্স চায়না আর্গুয়েবলি ইজ বিগার কান্ট্রি দেন দ্য ইউএস, মানে ইকোনমি সাইজ অনুযায়ী। নট নেসেসারিলি রিচার বাট বিগার মার্কেট। China is definitely not a democracy by any means at all. কিন্তু ডাজ ইট ম্যাটার আমাদের জন্য? আমেরিকা তো ডেমোক্রেসি ছিল, তারা কি আমাদেরকে ডেমোক্রেসি যখন ডেমোক্রেসি ধ্বংস হয়েছে, সংকটে পড়ছে, তারা কি আমাদেরকে হেল্প করছিল? বা আমাদের ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্যে তারা কতখানি এসেনশিয়াল ছিল? আই ডোন্ট নো, মানে দিজ আর অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স স্যার। আমরা চিন্তা, মানে এগেন আমি কনটেক্সটটা দিচ্ছি আর কি। সো এরকম যখন সিচুয়েশন, তখন অ্যান্ড অলসো ইটস নট জাস্ট ইউএস অ্যান্ড চায়না, দেয়ার আর অলসো আমাদের রিজিওনাল দিয়ে চিন্তা করতে হয়েছে যে আমাদের 20 বছর আগে 25 বছর আগে আমাদের একটা ইলিউশন তখনও ছিল অনেকের মধ্যে যে ভারতের সাথে হয়তো আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টিগ্রেশন বা ক্লোজার রিলেশনশিপ, এই ধরনের একটা উইন উইন সম্পর্ক হতে পারে। এখন ইন দ্য লাইট অফ লাস্ট 17-20 ইয়ার্স এই জিনিসটা কতখানি হতে পারে সেটারও একটা প্রশ্ন করা উচিত। আমি বলতেছি না যে ভারতের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কিন্তু প্রশ্ন করা উচিত যে 20 বছর আগে যে অ্যাজাম্পশনটা ছিল সেই অ্যাজাম্পশনটা আমি কি এখনও রাখবো কি না, অ্যাটলিস্ট এইটুকু প্রশ্ন করতে হবে। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট। এই প্রেক্ষিতে আপনার দিস দ্য ব্যাকগ্রাউন্ড আর কি। সো এই প্রেক্ষিতে আই উড সে যে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটা নেগোশিয়েট করেছিল, আই উড লুক এট দ্যাট চুক্তি অ্যাজ এ ক্রাইসিস ম্যানেজমেন্ট মেকানিজম। আই উড নট সে যে এরকম যে এই চুক্তিটা করা হয়েছে উইথ আ ভিউ যে এরকম আপনার লং টার্মে বাংলাদেশের ভালো হবে কি খারাপ হবে। এই চুক্তিটা করা হয়েছে পিওরলি যে আমাকে এই মুহূর্তে ট্রাম্প যদি আসলেই আমার গার্মেন্টস সেক্টরের উপরে মানে ডিফ্যাক্টো স্যাংশন করে, সেটা আমি কিভাবে বন্ধ করতে পারি সেই পার্সপেক্টিভে। এটা কিন্তু একটা জিনিস। যেহেতু ফ্যাক্টরি বন্ধ, মানে সেক্টর যেহেতু চালু আছে, কাজে ওই সেন্সে হয়তো ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসেবে আই কুড সে যে এরকম যে ওকে দ্যাটস ওয়ান থিং। এখন আমাদের কি করা উচিত, দ্যাটস এ ডিফারেন্ট আর্গুমেন্ট। হ্যাঁ, এখন আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট, আমরা এখন একটা রিসপাইট পাইছি। এখন ইট ইজ প্রিটি ক্লিয়ার যে আসলে আপনার ট্রাম্প যত গর্জে তত বর্ষে না। হ্যাঁ, ট্রাম্প অনেক কিছুই অ্যানাউন্স করে, অনেক কিছুই করে, কিন্তু শেষ পর্যন্ত অত কিছু হয় না। গত 1-1.5 বছরে সেইটাও প্রিটি ক্লিয়ার হয়েছে। ইরান যুদ্ধ অনেক কিছু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী করতে পারে এবং কী করতে পারে না, তাদের দৌড় কতটুকু। কাজেই আমরা এখন কি করব সেটা আমাদের সেই আলোকে চিন্তা করা উচিত। আমরা চীনের সাথে কতখানি এনগেজ হব, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে, আমরা পশ্চিম এশিয়ার সাথে, আমরা অন্য গ্লোবাল সাউথের অন্য দেশগুলির সাথে কীভাবে করব, এই পুরো জিনিসটাই আমাদের আসলে মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ডে চিন্তা করার ব্যাপার আছে। আমি এখন যে প্রতিষ্ঠানের সাথে আছি, পানাম ইনস্টিটিউট, সেখানে ওয়ান অফ আওয়ার কি সিগনেচার ইস্যুজ হচ্ছে আপনার সাউথ কোঅপারেশন। হ্যাঁ, সো হোয়াট ডাজ দিস মিন? এটা হচ্ছে যে আপনার বাংলাদেশ আপনার গ্লোবাল সাউথের আসলে একটি এক্সাম্পল কান্ট্রি ইন মেনি ওয়েজ। হ্যাঁ, আমাদের যে আপনার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, সেটা গ্লোবাল সাউথের অন্য অনেক দেশে আমাদের কাছ থেকে শেখে। আমাদের এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমরা করতে পারলাম, দিস ইটসেলফ ক্যান বি অ্যাকচুয়ালি একটা গ্লোবাল এক্সাম্পলার। অন্য গ্লোবাল সাউথ কান্ট্রিগুলোকে আমাদের কাছে শিখতে পারার কথা। আমরা যদি আমাদের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটা স্থিতিশীলতায় আনতে পারি, দ্যাট উইল অলসো বিকাম আ এক্সাম্পলার। সো এই জিনিসগুলি কিন্তু আমরা মানুষকে অন্য দেশগুলোকে শেখাতে পারি। ঠিক আছে, সফট পাওয়ার ডিপ্লোমেসি ইজ সামথিং যেটা মনে করেন আপনার
দেখেন পাকিস্তানের টিভি সিরিয়াল মানুষ দেখে, টার্কিশ টিভি সিরিয়াল দেখে, আমাদের নাটক কেন ভাই দেখতে পারবেন না? আমাদের আমাদের অর্থমন্ত্রী ক্রিয়েটিভ ইকোনমির কথা, কালচারাল ইকোনমি, ক্রিয়েটিভ ইকোনমি এসবের কথা অনেক বলেন। আই সি দ্যাট এজ এ ম্যাসিভ আপনার গেম চেঞ্জিং পসিবিলিটি। আমরা যদি আমাদের এই কারেন্ট সিচুয়েশনটা, এই কারেন্ট ইনস্টেবিলিটিটা আমরা যদি ম্যানেজ করতে পারি, আই উড সে যেরকম যে দ্যাট অ্যাকচুয়ালি কুড বি আ ফান্ডামেন্টালি গেম চেঞ্জিং জিনিস। সবথেকে বড় উদ্বেগটা দিয়ে শুরু করি। আমরা সবাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের ইউথ নিয়ে আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি। আমরা যে জিনিসটা আসলে সোসাইটি নিয়ে মানে আমরা কালেকটিভলি এখনও চিন্তা করা শুরু করি নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে এটা আমরা ফিল করতেছি অলরেডি। উই আর এইজিং অ্যাজ এ সোসাইটি র্যাপিডলি। আমাদের সবারই আপনার পরিবারে বৃদ্ধ বাবা মা আছেন বা আত্মীয় স্বজন আছেন। আওয়ার সোসাইটি ইজ এইজিং দিদি। হয়ে যাবে খুবই আমাদের 65+ যে জনগোষ্ঠী, দ্যাট ইজ গ্রোয়িং এট 5-6% এ ইয়ার। আমাদের টোটাল পপুলেশন গ্রোথ ইজ আপনার মানে 1.5% বা এরকম কিছু একটা, ডিপেন্ডিং অন যে কোন ডেটা ইয়ে করে রাফলি, হ্যাঁ মানে এক্স্যাক্ট ইয়ে না আর কি, বা রাফলি 1.5% রাফলি, রাইট, টোটাল পপুলেশন গ্রোথ। কিন্তু 65+ ইজ অ্যাবাউট 5-6%, ঠিক আছে? সো ইউ ক্যান ইম্যাজিন আর কি যে, সো আমরা যদি আগামী 10 বছরে এই জিনিসটা অ্যাড্রেস না করতে পারি, তাহলে পরে আপনার এটার যে সোশ্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম, কালচারাল প্রবলেম, এটা তো আসলে আপনার এটা তো হ্যান্ডেল মানে ইটস সামথিং উই হ্যাভ টু ডু। ইটস অ্যাবাউট হিউম্যান ডিগনিটি, ইটস অ্যাবাউট আপনার মানে সোশ্যাল কালচারাল ফ্যাব্রিক চেঞ্জ করে ফেলতেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আশঙ্কা। আশাবাদ হচ্ছে যে আপনার উই আর আ ফান্ডামেন্টালি রেজিলিয়েন্ট সোসাইটি। আপনি দেখেন যে আপনার হাসিনা রেজিমের সময় আমি একটা জিনিস পার্সোনালি খুব ভয় পেতাম, সেটা হচ্ছে যে হোয়াট উইল হ্যাপেন হোয়েন হাসিনা ফলস। আমাদের দেশে আন্দোলনের মাথায় সরকার পতন নাথিং নিউ অ্যাট অল, কিন্তু আপনি হাসিনা রেজিমের ফলটা যদি আপনি এরশাদ রেজিমের পতনের সাথে কম্পেয়ার করেন, অথবা আইয়ুব খান রেজিমের সাথে পতনের সাথে কম্পেয়ার করেন, আপনার আইয়ুব খান এরশাদ তারা রিজাইন করার পরে এটা জাসির শাহাবুদ্দিনই হোক আর ইয়াহিয়া খানই হোক, মানে যে রিপ্লেসমেন্ট, সে পতাকা উঁচায় প্রেসিডেন্ট হাউসে গেছে বা বঙ্গভবনে বা প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে গেছে। যে বিদায়ী প্রেসিডেন্ট, সে পুরা ডেকোরাম অ্যান্ড প্রোটোকল দিয়ে ফ্ল্যাগ নামায় তার বাসায় গেছে। নতুন প্রেসিডেন্ট বঙ্গভবনে আসে বা প্রেসিডেন্ট হাউস বা হোয়াটএভার ইয়ে করছে। আইয়ুব খানের আমলে শেখ মুজিবুর রহমান জেল থেকে এসে রমনাতে গিয়ে বঙ্গবন্ধু হয়েছে, বিশাল মিটিং টিটিং ইয়ে হয়েছে আর কি, মৌলানা ভাসানী ছিলেন, মানে সব কিছু একটা পুরো অর্ডারলি ট্রানজিশন ছিল। এইখানে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা খালি পালিয়ে গেছে না, তার সাথে সাথে আপনার পুরো ক্যাবিনেট পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, বায়তুল মাকরুমের খতিব পালিয়ে গেছে, স্টেট কলাপস, রাইট? মানে কিন্তু তারপরে কি? তারপরে তো আর কিছু হয় নাই, তারপরে তো সোসাইটি সার্ভাইভড। হ্যাঁ, আপনার স্টেট কলাপস করে গিয়ে দেন সোসাইটি কেপ্ট দ্য স্টেট টুগেদার। অন্য যেসব দেশে আপনার স্টেট কলাপস করার পরে তো আপনার মানে রাস্তাঘাটে খুনাখুনি হয়। উই হ্যাভ নট হ্যাড দ্যাট। সো এটা হচ্ছে আশাবাদ। আমাদের দেশে বাংলাদেশ ইজ এ ভেরি রেজিলিয়েন্ট কান্ট্রি অ্যান্ড উই ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট।